স্টাডি নিট ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ যারা এখন ক্লাস 9 বা 10-এ পড়ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও, যে সমস্ত অভিভাবক এই ক্লাসটা দেখছো তাদের সন্তান যদি নবম বা দশম শ্রেণীতে পড়ে, যদি সন্তানকে ভবিষ্যতে ডাক্তার করতে চাও, তাহলে নিট পরীক্ষা 12 ক্লাস পাশ করলে যে নিট পরীক্ষা বা 12 ক্লাস যেবার পরীক্ষা দেওয়া হয় সেবারে ব্যাপী নিট পরীক্ষা দেওয়া যায়, সেই নিট পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো রেজাল্ট করে যারা ভালো মেডিকেল কলেজ থেকে যারা এমবিবিএস ডাক্তার হতে চাও, সেই সমস্ত অভিভাবকদের বলবো এই ক্লাসটা আমি আগেও কিছু ক্লাস করেছি, এই ক্লাসটা আমি দেখিয়ে দেব কি করে একটা 9-10-এর বই, আমার এই বইটা কিন্তু আছে 2024 সালের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে মধ্যশিক্ষা পর্ষদ, সেই পর্ষদ অনুমোদিত একটা রেপুটেড বুক, টেক্সট বুক, এটা কিন্তু টোটালি নেওয়া হয়েছে। সাতরা তোমরা জানো বহুল প্রচলিত যে টেক্সট বুক সাতরা জীবন বিজ্ঞান নবম শ্রেণী 2024 সালের যে এডিশন, সেই বই থেকে কিন্তু টোটালটা নেওয়া হয়েছে। আমি কেন শুধুমাত্র একটা নবম শ্রেণীর টেক্সট বুক থেকে সমস্ত ইনফরমেশন নিয়েছি, কারণ আমি দেখাতে চাই যে ক্লাস 9-এর একটা টেক্সট বুক থেকে কি করে নিটে অ্যান্সার করা যায়। মানে নিটের মতো একটা কঠিন পরীক্ষা, যে পরীক্ষা পাশ করলে তবেই ডাক্তারি পড়ার সুযোগ হয়, এমবিবিএস পড়ার সুযোগ হয়, কি করে সেই পরীক্ষায়, অর্থাৎ এখন যারা ক্লাস 9-এ পড়ছে তারা 4 বছর পরে গিয়ে এই নিট পরীক্ষাটা দেবে। অর্থাৎ এখন থেকেই মানে 11-12 তারা না পড়েও কি করে শুধুমাত্র ক্লাস 9-এর 10-এর পড়া পড়ে নিট পরীক্ষায় কি করে মোর দেন 50% অ্যান্সার করা যায়, আমি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আজকের ক্লাসও সেটা আমি দেখিয়ে দেব। আমি আগের ক্লাসে কোষ প্রাচীর ও কোষ পর্দা সম্পর্কে বলেছি, আমি আজকের ক্লাসে সাইটোপ্লাজম এবং তার মধ্যে কি অঙ্গাণু থাকে সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। দেখো সাইটোপ্লাজম ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা কোষের মধ্যে, কোনো একটা কোষের মধ্যে সাপোজ একটা কোষ, ধরো একটা কোষ, আমরা জানি যে কোষের মধ্যে যে অর্ধতরল পদার্থ থাকে, কোষের মধ্যে যে অর্ধতরল পদার্থটা থাকে, সেই অর্ধতরল পদার্থটা এখানে যে থাকবে, সেই অর্ধতরল পদার্থটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, আমরা জানি যে কোষের একটা নিউক্লিয়াস থাকে, এটা নিউক্লিয়াস, আর বাদবাকি হচ্ছে এগুলো সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস মিলেই হচ্ছে আমরা জানি প্রোটোপ্লাজম। ওকে, তাহলে এই সাইটোপ্লাজম এর মধ্যে কিন্তু দেখো, এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু আছে আমাদের কি কি, আমাদের প্লাস্টিড থাকবে, আমাদের মাইটোকন্ড্রিয়া থাকবে, ওকে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, সেন্ট্রোজোম, যা যা আছে এইগুলো থাকবে কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে। সুতরাং সাইটোপ্লাজমে যদি আমরা দেখি একটা আছে একেবারে তরল পার্ট, অর্থাৎ সাইটোপ্লাজম ইকুয়াল টু আমি দেখতে পেলাম যে একটা হচ্ছে তরল, তাই তো, একটা তরল পার্ট আর একটা হচ্ছে অঙ্গাণু পার্ট। তরল পার্টকে বলা হচ্ছে সাইটোসল, সাইটোসল। সুতরাং তরল পার্টটাকে বলা হচ্ছে কি সাইটোসল।
ওকে, আর কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা জানি যে আমাদের বিভিন্ন প্রকারের অঙ্গাণু আছে। ওকে, সেগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে জানবো। হ্যাঁ, তাহলে আমি দেখতে পেলাম যে সাইটোপ্লাজম কি, কোষের প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে পার্টটা, অর্ধতরল পার্টটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে আমাদের মোটামুটি কি সাইটোপ্লাজম। ওকে, এবার এই সাইটোপ্লাজমের একেবারে তরল অংশটা, ধাত্রটাকে বলা আছে সাইটোসল, আর অন্যদিকে যে অঙ্গাণুগুলো, সেই অঙ্গাণুগুলো আমরা ডিটেলসে পরে আমরা পড়ব। ওকে, দেখে নাও এখানে এই যে সাইটোসল, অর্থাৎ যে সাইটোপ্লাজমের ধাত্রটি, তরল ধাত্রকে অনেক ক্ষেত্রে হাইলোপ্লাজম বলা হয়, আবার এটাকে সাইটোসল বলছে। এবার সাইটোপ্লাজমে ধাত্রের বিভিন্ন রকম, অর্থাৎ এই তরল ধাত্রের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো কি আমাদের আছে এবং তারা বিভিন্ন কাজ করে, সেগুলো আমরা এক এক করে আমরা পরবর্তীতে সবগুলো দেখবো। এখন একটা ইউক্যারিওটিক কোষের ভিতরে কি কি থাকে, অর্থাৎ যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজম সেটা কি কিভাবে কি কি আছে সেটা আমরা এখানে একটা টেবিলের মাধ্যমে দেখাবো। তার আগে আমরা জানি যে কোষের ক্ষেত্রে যদি উদ্ভিদ কোষ হয়, কোনো ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরে থাকবে কোষ প্রাচীর, আমরা জানি। আবার জানি তারপরে এটা হচ্ছে একটা জড় কোষ প্রাচীরটা, আর অন্যদিকে কোষ পর্দা একটা সজীব উপাদান, আমরা সেটা আগের দুটো ক্লাসে জেনেছি। আজকে আমরা পড়বো সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজম পড়তে গিয়ে আমাদের জানতে হবে যে কোনো কোষের কোষ প্রাচীর এবং কোষ পর্দা বাদ দিলে ভিতরের যে পার্টটা থাকবে, সজীব পার্টটা থাকবে, তাকে বলছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মেইনলি দুটো পার্ট, একটা আছে সাইটোপ্লাজম আর একটা আছে নিউক্লিয়াস। হ্যাঁ, অর্থাৎ একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকবে আর নিউক্লিয়াস থাকবে। আমরা দেখলাম যে জাস্ট আগেই আমরা দেখলাম যে একটা ধরো এটা যে একটা কোষ হয়, কোষের মধ্যে আমরা দেখলাম যে মাঝখানে মোটামুটি একটা নিউক্লিয়াস থাকে। এবার এই নিউক্লিয়াসটা বাদ বাকি পার্টটা, সমস্ত পার্টটাই কিন্তু আমরা দেখলাম কি সাইটোপ্লাজমের পার্ট। এবার সাইটোপ্লাজমের পার্টের ক্ষেত্রে আবার আমরা দেখলাম যে একটা থাকে অর্ধতরল, তাই তো? দেখো সাইটোপ্লাজমের মধ্যে একটা থাকে কি ধাত্র, যাকে সাইটোসল বলছে। এই সাইটোসলেই কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে। বিভিন্ন বইতে কিন্তু লেখা আছে যে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে, কিন্তু ওইটাকে ভালো করে জেনে রাখবে যে সাইটোপ্লাজমের যে ধাত্র অর্থাৎ সাইটোসল, সেই সাইটোসলেই কিন্তু এই গ্লাইকোলাইসিসটা ঘটে। ওকে, এছাড়া এই ধাত্র ছাড়া এরপরে থাকবে আমাদের মোটামুটি যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, তাছাড়া সাইটোপ্লাজমের মধ্যে কিছু প্রোটিন দ্বারা সুন্দর একটা কঙ্কাল তন্ত্র গঠিত হয়, যাকে বলছে সাইটোপ্লাজমীয় কঙ্কাল। অর্থাৎ সেখানে ওই মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেইগুলো দ্বারা সুন্দর একটা কঙ্কাল তৈরি হয়, যে কঙ্কালটা একটা কোষের আকৃতি প্রদান করে। ওকে, আর একটা থাকবে আমাদের যে সাইটোপ্লাজমের ভিতরে কিছু সংযুক্ত বস্তু। যাক, আমরা এখন দেখব সাইটোপ্লাজমীয় যে আমাদের অঙ্গাণুগুলো কি কি আছে সেইগুলো। হ্যাঁ, তাহলে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আমরা এখন দেখব। যে সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং বহুবার এই আমি বলতে পারি এই একটা টেবিল থেকেই কিন্তু প্রত্যেকবার কিন্তু কোশ্চেন করে। হ্যাঁ, অর্থাৎ এই টেবিলটা যদি কেউ ভালো করে রপ্ত করতে পারে তাহলে তার কিন্তু সেই কোশ্চেন করতে অসুবিধা হবে না। দেখে নাও সাইটোপ্লাজম অঙ্গাণু। ওকে, সেইটাকে আমরা ভাগ করছি কি, একটা আছে পর্দাবৃত্ত অঙ্গাণু আর একটা আছে পর্দাবিহীন অঙ্গাণু। দেখো আমাদের পর্দাবিহীন অঙ্গাণুর মধ্যে মেইনলি দুটো তোমরা মনে রাখবে, মেইনলি দুটো। একটা আছে রাইবোজোম। রাইবোজোমের কিন্তু কোনো পর্দা থাকে না। কোষের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গাণু যার কোনো পর্দা নেই, সেটা কিন্তু রাইবোজোম। সেই রাইবোজোম আমরা জানি যে কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ এই রাইবোজোমের মধ্যেই কিন্তু প্রোটিন সংশ্লেষ হয়। সুতরাং প্রোটিন সংশ্লেষের যে স্থান রাইবোজোম, সেই রাইবোজোমে কিন্তু কোনো পর্দা থাকে না। সুতরাং কোষের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম পর্দাবিহীন অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। এটা একটু খেয়াল রাখবে, আমরা পরবর্তীতে ডিটেইলস পড়াবো। আর একটা আছে সেন্ট্রোজোম। এটা কিন্তু প্রাণী কোষে থাকে। এই সেন্ট্রোজোমেও কিন্তু কোনো পর্দা থাকে না।
সুতরাং দুটো কোষীয় অঙ্গাণু, একটা আছে রাইবোজোম আর একটা আছে সেন্ট্রোজোম, এই দুটোয় কোনো পর্দা থাকে না। অন্যদিকে মাইক্রোটিউবুল ও মাইক্রোফিলামেন্ট প্রকৃতপক্ষে এগুলো কিন্তু সাইটোপ্লাজমীয় কঙ্কালে ঠিক আছে গঠনে অংশগ্রহণ করে। যাক, এরপর দেখব যে আমাদের পর্দাবৃত্ত অঙ্গাণুগুলো। দেখো এই পর্দাবৃত্ত অঙ্গাণুগুলোর মধ্যে আমি কিন্তু মেইন যেটা জোর দেব, প্রত্যেকবার মোটামুটি কোশ্চেন দেয় মানে পর্দাবিহীন, পর্দাযুক্ত এবং কোষীয় অঙ্গাণু থেকে একটা কোশ্চেন থাকবেই। তা আমি এখান থেকে পারি যতটা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যে একমাত্র মাইটোকন্ড্রিয়া আর আছে প্লাস্টিড। এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এদের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ডবল মেমব্রেন, অর্থাৎ একটা থাকে বাইরের পর্দা আর একটা থাকবে ভিতরের পর্দা, একটা বাইরের আর একটা ভিতরের পর্দা। অর্থাৎ এই জন্য এদেরকে বলা হয় বাইলেয়ার, ওকে, বা দ্বিএকক পর্দাযুক্ত। অনেক ক্ষেত্রে এদেরকে বলা হয় কি ডবল মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, ডবল মেমব্রেন, ওকে, দ্বিএকক পর্দাযুক্ত একমাত্র মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডকে বলা হয় সেমি অটোনোমাস অঙ্গাণু। সুতরাং সেমি অটোনোমাস অঙ্গাণু তাদের দুটো পর্দা থাকে, একটা থেকে বাইরের পর্দা, একটা থেকে ভিতরের পর্দা, ওকে। বাদ বাকি যারা যারা আছে প্রত্যেকের কিন্তু একটা করে পর্দা, ওকে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কিন্তু শুধুমাত্র একটাই পর্দা, ওকে, শুধুমাত্র একটা পর্দা থাকে। গোলগি বডির শুধু একটা পর্দা থাকে, লাইসোজোমের শুধু একটা পর্দা থাকে। এরপর আমরা দেখব যে ভ্যাকুল কোষ গহ্বর, তারও কিন্তু বাইরের দিকে হালকা একটা সাইটোপ্লাজমের মেমব্রেন থাকে যাকে টোনোপ্লাস্ট বলা হয়, সেটাও কিন্তু আমাদের এর মধ্যে পড়বে। যাক, আমরা দেখতে পেলাম যে কোষীয় অঙ্গাণুগুলো যদি আমরা পর্দাবৃত্ত এবং পর্দাবিহীন ভাবতে যাই তাহলে কিন্তু আমরা দেখব পর্দাবিহীন সবচেয়ে ছোট অঙ্গাণু হচ্ছে আমাদের কি রাইবোজোম। এই রাইবোজোম যেখানে প্রোটিন সংশ্লেষ হয়, এই রাইবোজোম অর্থাৎ পর্দাবিহীন অঙ্গাণু কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেলেও থাকে, ওকে। প্রোক্যারিওটিক সেলে অর্থাৎ ব্যাকটেরিয়া কোষেও কিন্তু এই পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে, আবার ইউক্যারিওটিক সেল থাকবেই, ওকে। সুতরাং রাইবোজোম হচ্ছে একটা পর্দাবিহীন অঙ্গাণু যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষে থাকে এবং উভয় প্রকার কোষেই কিন্তু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, ওকে। আবার সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষে থাকে। যাক, অন্যদিকে দেখলাম যে ডবল মেমব্রেন তোমার অর্গানেলস কি আছে, অর্থাৎ দ্বিএকক পর্দাযুক্ত অঙ্গাণু বললাম, দুটো সেমি অটোনোমাস অঙ্গাণু, একটা আছে মাইটোকন্ড্রিয়া, একটা আছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। অন্যদিকে বাদবাকি সমস্ত একটাই মেমব্রেন, এন্ডোথেলিয়াল রেটিকুলাম হোক, গোলগি বডি হোক, লাইসোজোম, এদের কিন্তু একটাই মাত্র পর্দা থাকে। যাক, এটা হচ্ছে সরকার সামন্ত, সেই সরকার সামন্ত বইয়ের এই ইটাদেশে ক্লাস 9 এর বই। অর্থাৎ এইগুলো যদি ঠিকমতো করা যায় তাতে কিন্তু নিটে অ্যানসার করা যায়। যাক, আমরা যেখানে ছিলাম সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম সম্পর্কে আমরা মোটামুটি আমরা অঙ্গাণুগুলো কোনটা পর্দাবিহীন, কোনটা পর্দাযুক্ত এবং কেমন পর্দা, দ্বিএকক না এক একক, সেটা আমরা দেখলাম। দেখো এখানে এই 7 বইতেও কিন্তু এটা উল্লেখ করা আছে, দেখে নাও পর্দাবিহীন অঙ্গাণু কোনটি, হ্যাঁ সেটা, আর পর্দাযুক্ত কোনটা কি পর্যন্ত সেটা কিন্তু উল্লেখ করা আছে। পর্দাবিহীন দেখো আমি আগেই বলে দিয়েছি রাইবোজোম, একক পর্দাযুক্ত কে কে আছে দেখে নাও, লাইসোজোম, গোলগি বডি, এন্ডোথেলিয়াল রেটিকুলাম। আর দ্বিএকক পর্দাযুক্ত প্রথম একটা নিউক্লিয়াস আর একটা কি প্লাস্টিড। নিউক্লিয়াসটা কিন্তু প্রকৃতপক্ষে প্রোটোপ্লাজমের পার্ট, যাক তবু এটা অঙ্গাণুর মধ্যে ধরে দেওয়া হয়। আর একটা আছে কি মাইটোকন্ড্রিয়া, ওকে। যাক।